এভরিওয়ান, আজকে আমরা শুরু করতে চলেছি 3 ইডিয়টস মুভিটি তেকুক ভার্সনে। তো চলো এক্সপ্লেনেশন শুরু করা যাক। এ হলো সুগা, প্লেনে করে কোথাও একটা যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে তার ফোনটা বেজে ওঠে। হ্যালো, হোয়াট? কথাটা শেষ হতে না হতেই সে বুকে হাত দিয়ে ধাপাস করে প্লেনের মধ্যে পড়ে যায়। সবাই সেখানে ছুটে আসে। প্লেনটা সবেমাত্র টেক অফ করেছিল। সুগার এরকম এমার্জেন্সি সিচুয়েশান দেখে সেই প্লেনটাকে আবার ল্যান্ড করানো হয়। সুগাকে নিয়ে যাওয়া হয় ডক্টরের কাছে, কিন্তু রাস্তাতেই সুগা হুইল চেয়ার থেকে উঠে দৌড় লাগায়। সবাই দেখে অবাক হয়ে যায়। অ্যাকচুয়ালি সুগার কিছুই হয়নি। সে দৌড়ে বাইরে গিয়ে একটা ট্যাক্সি ধরে। ট্যাক্সির ভেতরে বসে সে কাউকে ফোন করে। হ্যালো হ্যালো জেহব। বল। জেহব, জাংকুকের খোঁজ পাওয়া গেছে। হোয়াট? কি বলছিস? কি? কোথায় ও? তুই তাড়াতাড়ি আয়, আমি গাড়ি নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। যে হোক শুয়েছিল, তাড়াতাড়ি করে উঠে কোনো রকম রেডি হয়ে দৌড়ে বেরিয়ে আসে। ততক্ষণে সুগা গাড়ি নিয়ে পৌঁছে গেছে। নিচে নেমে সুগার গাড়ি দেখতে পেয়ে সে গাড়িতে উঠে বসে। গাড়িতে উঠে বসে সে বলে, হ্যাঁ দেখলি, তাড়াহুড়োতে মোজা টানতেই ভুলে গেছি। মোজা কিরে? তুই তো প্যান্ট পরতেও ভুলে গেছিস। তাকিয়ে দেখ একবার। যে হোক নিজের দিকে তাকিয়ে দেখে সে শুধুমাত্র একটা পাঞ্জাবি পরে বসে আছে। যে হোক তো তাড়াহুড়াতে জলের বোতল, ব্রাশ সব নিয়ে চলে এসেছে। সে এক প্রকার ব্রাশ করতে করতে তাদের ক্যাম্পাসের ছাদে চলে আসে। সেখানে এসে সে দেখতে পায় তাদের পুরনো এক বন্ধু জ্যাকসন সেখানে দাঁড়িয়ে আছে। কি, তুই এখানে একা কেন? তুই না বললি জাংকুক এসছে? কোথায় জাংকুক? তখনই জ্যাকসন তার মোবাইল ফোনটা বার করে তার প্রপার্টি, তার বাড়ি ঘর, বউ বাচ্চা সবাইকে দেখাতে থাকে। উফ, এসব ফালতু জিনিস দেখার জন্য আমরা আসিনি। জাংকুক কোথায় সেটা বল। জ্যাকসন দেয়ালে গিয়ে ঘষাঘষি করে একটা লেখা স্পষ্ট করে তোলে, যেখানে লেখা ছিল 5 সেপ্টেম্বর। আজকেও 5 সেপ্টেম্বর। সেখানে একটা ফ্ল্যাশব্যাক হয়, যেখানে জ্যাকসন বলেছিল আজ থেকে ঠিক 10 বছর পরে আমরা সবাই এখানে এসে উপস্থিত হব, আর তখন দেখব কে কতটা উন্নতি করতে পেরেছে। বলো, রাজি? কি মনে পড়ছে এই ডেটটার কথা? তুই আমাদের এসব দেখাবি বলে এখানে ডেকে নিয়ে এসেছিস? তুই জানিস আমরা কত ইম্পর্টেন্ট কাজ ফেলে এখানে চলে এসেছি? শুধুমাত্র জাংকুকের সাথে দেখা করবো বলে 10টা বছর ধরে ওর সাথে দেখা করার জন্য আমরা পাগল হয়ে যাচ্ছি। আর তুই এখানে এসেছিস তোর সম্পত্তি দেখাতে? জাংকুক যখন এখানে আসেনি তুই কেন বললি জাংকুক এখানে এসেছে? আরে তোর জাংকুক এখানে আসবে কি করে? ওর এখানে আসার যোগ্যতা আছে নাকি? তবে তার ঠিকানা আমি জেনেছি, তাই আমি তোমাদেরকে সেখানে নিয়ে যাব। সত্যি? তুই সত্যি জানিস ওর ঠিকানা? ইয়েস। তার সাথে যে আমার দেখা করতেই হবে। অনেক কিছু বোঝাপড়া তার সাথে বাকি আছে। এরপর তারা তিনজনেই জ্যাকসনের গাড়ি করে বেরিয়ে পড়ে জাংকুকের খোঁজে সিমলায়। সুগা গাড়িতে বসে বাইরের দিকে তাকিয়ে আছে আর মনে করতে থাকে তাদের অতীতে কাটানো জীবনটার কথা, সেই দিনগুলোর কথা, যেদিন সুগা ফার্স্ট কলেজে আসে। সুগার জন্মের সময় তার বাবা ঠিক করে ফেলেছিল তার ছেলে ইঞ্জিনিয়ার হবে, যদিও সুগার ইঞ্জিনিয়ার হওয়ার কোনো ইচ্ছেই ছিল না। তার বাবা এক প্রকার জোর করে তাকে ইঞ্জিনিয়ারিংয়ের পথে ঠেলে দিয়েছে। সুগা কলেজে এসে তার নামটা দেখতে থাকে, তখনই পিছন থেকে একটা বাচ্চা ছেলে সেখানে এসে উপস্থিত হয়। নিউ স্টুডেন্ট তো, চলুন আমি রুম দেখিয়ে দিচ্ছি। তোমার নাম কি? আমাকে সবাই মিলিমিটার বলেই ডাকে, তুমিও না হয় তাই বলেই ডেকো। যাওয়ার পথে সুগা কিছু পশুকে দেখতে পায়, একটা কুকুর। সে সঙ্গে সঙ্গে ক্যামেরা বার করে ছবি তুলতে থাকে, আর এখান থেকে বোঝা যায় ছবি তুলতে সে প্রচণ্ড ভালোবাসে। এরপর সে রুমে যায়। রুমে গিয়ে তার প্রথম রুমমেটের সাথে পরিচয় হয়, আর সে ছিল আমাদের চেহব, যে কিনা রুমে এক গাদা দেবদেবীর ছবি টানিয়ে তাকে পুজো করতে ব্যস্ত ছিল। অ্যাকচুয়ালি জেহব ছিল একটু ভীতু গোছের, হাতে এক গাদা আংটি। কোনোদিন চেহব পরীক্ষায় ভালো নাম্বার পায়নি, আর সেই জন্য সারাদিন এই পূজা অর্চনা নিয়ে ব্যস্ত থাকে। তাতে যদি সে একটু ভালো নাম্বার পায় সেই আশাতে। মিলিমিটার যাওয়ার সময় বলে যায়, রাত্রেবেলা জাঙ্গিয়া পরে রেডি থেকো কিন্তু, আর ক্যাম্পাসের নিচে পৌঁছে যেও। কথাটা শুনে তারা দুজনেই অবাক হয়। রাত্রেবেলা তারা সত্যি সত্যি জাঙ্গিয়া পরে ক্যাম্পাসের নিচে যায়। সেখানে তাদের র্যাগিং চলছিল। সিনিয়ররা তাদের পশ্চাতে একটা করে স্ট্যাম্প মারছিল। আর ঠিক তখনই এন্ট্রি হয় আমাদের জাংকুকের, যে কিনা সবে কলেজে প্রবেশ করেছে। জাংকুক যেতেই যাবে তখনই সিনিয়র তাকে গিয়ে আটকায়। ওই প্যান্ট খোল। জাংকুক কিচ্ছু বলে না, শুধু বুকে হাত দিয়ে বলে অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল।
কী হলো, কী বলছি শুনতে পাচ্ছিস না? তখনই জ্যাকসন সেখানে দৌড়ে আসে। আপনি যদি আপনার প্যান্টটা না খোলেন তাহলে এরা সবাই কিন্তু আপনার ওপর মূত্র বিসর্জন করে দেবে। কথাটা শুনে সবাই হাসতে থাকে, আর সেই সুযোগেই জাংকুক দৌড়ে একটা রুমের ভেতর ঢুকে যায়। সবাই হা করে ওই দিকেই তাকিয়ে আছে। সিনিয়রটা এসে রুমের দরজার সামনে দাঁড়িয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে থাকে, তুই বেরোবি নাকি তোর দরজার সামনে আমি বাথরুমটা করে দেবো। কিন্তু জাংকুক তো কিছুতেই বেরোবে না, তার মাথায় তো অন্য কিছুই চলছে। সে ঘরের বাল্বটাকে টেনে নামায়, তারপর কিছু একটা তৈরি করতে থাকে। এদিকে বাইরে দাঁড়ানো সিনিয়র ছেলেটি রেগে বোম। শেষবারের মতো বলছি, তুই বেরোবি কি না। কিন্তু জাংকুক বেরোয় না। ঠিক তখনই সে দরজার সামনে শুশু করতে শুরু করে, আর এদিক থেকে দরজার ফাঁক দিয়ে জাংকুক একটা চামচ বার করে দেয়। শুশুটা চামচের মধ্যে পড়তেই বাইরে দাঁড়িয়ে থাকা লোকটা 240 ভোল্টের ঝটকা খায়। তার এই অবস্থা দেখে সবাই হাসতে থাকে। আসলে জাংকুক যে জিনিসটা তৈরি করেছিল সেটার মধ্যে 240 ভোল্টের বিদ্যুৎ ছিল, আর তার ঝটকা গিয়ে লেগেছে লোকটার মেন পয়েন্টে। সে তো যন্ত্রণায় কাতরাতে রইল। জাংকুক হাতে করে সেটা নিয়ে বেরিয়ে এলো, আর সবাইকে ভয় দেখাতে দেখাতে বলল, কেউ সামনে আসবে না, তাহলে কিন্তু। সবাই জাংকুকের সামনে থেকে সরে যায়। জাংকুক সেখানে তার ফেলে রাখা জিনিসপত্রগুলো নিয়ে রুমের দিকে এগিয়ে যায়। এই বিষয়টা সুগার বেশ মন কাড়ে। পরদিন সকালবেলায় ফার্স্ট ইয়ারের সব স্টুডেন্টরা প্লেগ্রাউন্ডে জড়ো হয়, আর ঠিক তখনই প্রবেশ ঘটে এই কলেজের প্রিন্সিপাল কিম নামজুন, যে কিনা হাতে একটা কোকিলের বাসা নিয়ে এগিয়ে আসছে স্টুডেন্টদের দিকে। সে স্টুডেন্টদের সামনে এসে দাঁড়ায়। কোকিল কখনো নিজের বাসায় ডিম পাড়ে না, সবসময় কাকের বাসাতেই ডিম পাড়ে। কিন্তু কোকিলের ডিমটা ফুটে যখন প্রথম বাচ্চা বের হয়, তখন সে আশেপাশে থাকা সমস্ত ডিমগুলোকে নিচে ফেলে দেয়। তোমাদেরকেও তাই করতে হবে। যে এই কোকিলের মতন আশেপাশে সবাইকে সরিয়ে এগিয়ে যেতে পারবে, সেই হতে পারবে সেরা। তারপর একটা পেন সবার সামনে ধরে। এই যে পেনটা দেখছো, এটা কোনো সাধারণ পেন নয়, এটা মহাকাশে লেখালেখি করার জন্য তৈরি করা হয়েছে। এই পেনটার পেছনে অনেক লক্ষ ডলার খরচ করা হয়েছে। এই কলেজে যে স্টুডেন্ট আমার মন কাড়বে তাকে আমি এই পেনটা গিফট করব। তা তোমাদের মধ্যে কেউ আছে নাকি যে এই পেনটার ভাগিদার হতে পারে? কথাটা শুনে সবাই হাত তোলে, শুধু জাংকুক বাদে। সবাই যখন হাত নামিয়ে নেয় তখন জাংকুক হাত তোলে। স্যার, আমার একটা প্রশ্ন আছে। করে ফেলো। আচ্ছা স্যার, মহাকাশে যেহেতু বল পেন বা অন্য কোনো জাতীয় পেন ব্যবহার করা হয় না, তাহলে তারা তো পেন্সিলের ইউজ করতে পারতো। শুধু শুধু এত লক্ষ লক্ষ ডলার খরচ করে পেন বানাতে হতো না, কতগুলো টাকাও বেঁচে যেত। কথাটা শুনে সবাই হেসে ফেলে। এদিকে নামজুন তো কোনো উত্তরই দিতে পারছে না। কলেজের সবাই নামজুনকে ভাইরাস বলে ডাকে, কারণ উনি হচ্ছেন প্রচণ্ড রুড একজন প্রফেসর। নামজুন কোনো উত্তর দিতে না পেরে চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর জাংকুক যখন ক্লাস করার জন্য যাচ্ছিল, তখনই মিলিমিটার তার সামনে চলে আসে। আরে ভাই, তুমি তো জিনিয়াস, একেবারে ভাইরাসের খেল খতম করে দিয়েছেন এক কথায়। জাংকুক তার মাথায় একটা বাড়ি মারে, তারপর সেখান থেকে চলে যায়। তারা সবাই একটা রোবোটিক্সের ক্লাসে এসে ক্লাস করতে শুরু করে। সেখানে টিচার কিছুটা শেখাচ্ছিল। তিনি সবাইকে জিজ্ঞেস করেন মেশিনের ডেফিনেশন কী। সবাই হাত তোলে জবাব দেওয়ার জন্য, কিন্তু টিচার লক্ষ্য করে জাংকুক বসে মিচকে মিচকে হাসছে। হ্যাঁ ইউ, তুমি হাসছো কেন? আসলে স্যার, অনেক দিনের ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করব। আজকে আমি সেই কলেজে বসে আছি, তাই অনেক ভালো লাগছে। বাহ, সে তো খুব ভালো কথা, কিন্তু বল মেশিনের ডেফিনেশন কী? মেশিন হচ্ছে সেই জিনিস যে আমাদের সব কাজকে খুব সহজ করে দেয়। এই যে ইলেকট্রিকের পাখা, একটা মেশিন আমাদের কত দ্রুত ঠান্ডা করে দিচ্ছে। তারপর ক্যালকুলেটর, এমনকি কলমের নিব থেকে প্যান্টের জিপ পর্যন্ত। দেখুন, আপ ডাউন কত সহজ। কথাটা শেষ না হতেই টিচার জাংকুকের মাথায় চক ছুঁড়ে মারে। পরীক্ষার খাতায় কি এটা লিখবে, আপ ডাউন? কথাটা শুনে সবাই হাসতে শুরু করে। তখনই জ্যাকসন উঠে দাঁড়ায়, আর পুরো বইয়ে লেখা মুখস্থটা উগড়ে দেয় টিচারের সামনে। টিচার শুনে প্রচণ্ড খুশি হয়ে যায়। বাহ, শোনো, এটা হচ্ছে আসল। স্যার, আমি তো এগুলোই বললাম, কিন্তু সহজ ভাষায়। এখন আমি তোমাকে সহজ ভাষায় বলছি, বেরিয়ে যাও ক্লাস থেকে। জাংকুক উঠে বের হয়ে যেতে থাকে, কিন্তু মাঝপথে দাঁড়িয়ে আবার ফিরে আসে। তুমি বেরোলে না কেন? তোমাকে না আমি বেরিয়ে যেতে বললাম। স্যার, আমি একটা জিনিস নিতে ভুলে গেছি। কী নিতে ভুলে গেছো?
তখনই জাংকুক এক নিঃশ্বাসে ইংলিশে কিছু বলতে থাকে, যার আগামাথা স্যার কিছুই বুঝতে পারে না। কি বলতে চাইছোটা কি? বই স্যার, বইটা নিতে ভুলে গেছি। তাহলে সহজ করে বলতে পারছো না? স্যার, কিছুক্ষণ আগে তো আমি সহজ করে বলার চেষ্টা করলাম, কিন্তু আপনি তো সহজ কথা বুঝলেন না। জাংকুক আর কথা বাড়ায় না, বইটা নিয়ে ক্লাস থেকে বেরিয়ে আসে। ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়ে তার খুবই মনোযোগ, তাই জন্য সে একটা স্ক্রুড্রাইভার নিয়ে সবসময় চলাফেরা করে। হাতের সামনে যেটা পায় সেটাই খুলে চেক করার চেষ্টা করে, আর তার জন্য অনেক সময় অনেক কিছু খুলে সে লাগাতেই ভুলে যায়। ঠিক যেমন ফ্রিজের দরজাটাকে স্ক্রুড্রাইভার দিয়ে সে খুলেছিল, লাগাতে ভুলে গেছে, আর তার ফলস্বরূপ ফ্রিজ থেকে যখন স্টুডেন্ট কিছু বার করতে আসে, ফ্রিজের দরজা খুলে তার হাতে চলে আসে। কিন্তু সে এমন একটা ভাব দেখায় সে তো কিছুই জানে না। জাংকুক হাঁটতে হাঁটতে এদিক ওদিক ঘোরাফেরা করছিল। এদিকে এই কলেজের আরেকটা স্টুডেন্ট, যার নাম পার্ক বোগাম, সে 3 মাস ধরে খাটাখাটি করে একটা দ্রোণ বানানোর চেষ্টা করছে। প্রায় অনেকটা হয়েও গেছে। সে প্রিন্সিপালকে দেখতে পেয়ে দৌড়ে তার কাছে যায়। স্যার স্যার, আমি এটা বানিয়েছি, একটু দেখুন। কিন্তু প্রিন্সিপাল তার কথায় কোনো পাত্তাই দেয় না। স্যার স্যার, এক্সিবিশন সম্পর্কে আমাকে একটু বলুন না স্যার, আমি আমার এটা পেশ করতে চাই সবার সামনে। ভাইরাস তার দিকে তাকায়, তারপর তার বাবাকে ফোন করে। আপনার ছেলে আজকাল পড়াশোনার থেকে আলতু ফালতু জিনিসের সময় বেশি নষ্ট করছে। আমার মনে হচ্ছে ইঞ্জিনিয়ারিংটা আপনার ছেলেকে দিয়ে আর হবে না, তাই বেকার পয়সা খরচা না করে আপনার ছেলেকে এখান থেকে নিয়ে যান। কথাটা বলে ভাইরাস সেখান থেকে চলে যায়। বোগামের প্রচণ্ড কষ্ট হয়। সে ড্রোনটাকে নিয়ে একটা ডাস্টবিনে ফেলে দেয়। 3টে মাস সে নষ্ট করেছে এই ড্রোনটার পেছনে। সে প্রচণ্ড ভেঙে পড়ে। এই সব কিছুই আড়াল থেকে জাংকুক দেখে। জাংকুক এসে ড্রোনটাকে তুলে নেয় আর নিজের রুমে নিয়ে যায়। সে এটার ওপর কাজ করতে শুরু করে। বাহ ভাই বাহ, কী ডিজাইন বানিয়েছে রে বোগম! দেখ, এটার উপর বা ক্যামেরাও লাগানো আছে। জাংকুক এটা নিয়ে খাটতে শুরু করে। রাতের অন্ধকারে বোগাম কাঁদতে কাঁদতে তার গিটারে একটা গান তোলে, যে গানের প্রত্যেকটা অর্থ এটাই বোঝায় আমরা কতটা প্রেশারে থাকি। সারাটা জীবন আমাদের ওপরে শুধু অন্যের ইচ্ছাগুলোকে চাপিয়ে দেওয়া হয়। আমাদের নিজেদের ইচ্ছার কোনো দামই থাকে না। আর এই সবার ইচ্ছাগুলোকে পূর্ণ করতে করতে একটা সময় আমাদের নিজেদের মনে থাকা ইচ্ছাগুলো মরে যায়। গানটা পার্সোনালি আমার অনেক পছন্দের গান। জাংকুক সবটা লক্ষ্য করে। সে প্রাণপণে চেষ্টা করছে এটাকে ঠিকভাবে তৈরি করার, আর এটা তৈরি হয়ে গেলে সবার ফার্স্টে সেটা বোগামকেই দেখাতে চায়। দিন রাত খেটে সে এক পর্যায়ে সেটা তৈরি করে ফেলে আর উড়িয়ে নিয়ে চলে কলেজের পথে। ড্রোনটা উড়তে উড়তে হঠাৎ জ্যাকসনের জানলার বাইরে এসে দাঁড়ায়। জ্যাকসন ভিতরে একটা আন্ডারওয়্যার পরে পড়াশোনা করছিল। ক্যামেরাটাকে দেখে সে কোনো রকমে নিজেকে লোকায়। এটা দেখে সবাই হাসতে থাকে। আরে আরে, বোগামের রুমের সামনে নিয়ে চল, বোগামের রুমের সামনে নিয়ে চল, আগে ওকে দেখাতে চাই, ওর রিয়াকশানটা দেখতে চাই। কথাটা বলে যখন উড়িয়ে সেটা বোগামের রুমের সামনে নিয়ে যাওয়া হয়, তখন সবাই শকড হয়ে যায়, কারণ বোগাম তার ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় রয়েছে। সবাই দৌড়ে বোগামের ঘরে যায়। জাংকুকের প্রচণ্ড কষ্ট হয়, সে প্রচণ্ড কাঁদছে। বোগামে শেষকৃত্যের সময় যখন সবাই সেখানে দাঁড়িয়ে আছে, জাংকুক প্রিন্সিপালের কানের সামনে গিয়ে বলে, বিজ্ঞানীরা অনেক চালাক, তারা সমস্ত কিছু আবিষ্কার করে, কিন্তু মানুষের মস্তিষ্ক পড়ার কোনো যন্ত্র তারা আবিষ্কার করে না। কারণ সত্যি যদি সেটা আবিষ্কার হতো তাহলে আমরা জানতে পারতাম যে আমাদের একে অপরের মস্তিষ্কে কী চলছে, আর আমরা এটাও জানতে পারতাম বোগামের মৃত্যুটা সুইসাইড নয়, তাকে মেরে ফেলা হয়েছে। কি বলতে চাইছোটা কি? কি বলতে চাইছি স্যার সেটা আপনি খুব ভালো করেই বুঝতে পারছেন। তুমি আমার ওপর দোষ দিচ্ছ। স্টুডেন্ট যদি পড়াশোনার প্রেশার নিতে না পারে সেটা আমার দোষ নয়, স্টুডেন্টের দোষ। আমাদের প্রত্যেকের জীবনে অনেক প্রেশার আসে, কিন্তু তার সলিউশন কখনোই কোনো সুইসাইড হতে পারে না। সরি স্যার, আমি আপনাকে কোনো রকম দোষ দিচ্ছি না, দোষ দিচ্ছি আমাদের সিস্টেমের। আমাদের কলেজে সবাইকে এই প্রেশারই দেওয়া হয় যাতে তারা ভালো মার্কস আনতে পারে। তাদেরকে কম্পিটিশনে রাখা হয়। তারা খাতাতে সেটাই উগড়ে দেয় যেটা তারা বইয়ে পড়ছে, কিন্তু তারা আসলে কিছু বুঝতেও পারে না। তারা কখনো এটা বলতে পারে না, আজকে একটা নতুন জিনিস শিখলাম। সবাই পড়াশোনা করে ইউএসএতে গিয়ে চাকরি করার জন্য। আচ্ছা বলুন তো, আমাদের কলেজে নতুন কোনো কিছু নিয়ে কখনো কিছু শেখানো হয় না। কলেজে শুধু জোর দেওয়া হয় ভালো পড়াশোনা করার জন্য, নতুন কিছু শেখার জন্য নয়। তাই এই সিস্টেমটাকে আমি অপছন্দ করি। আমি দোষ দিই এই সিস্টেমের। আমাদের কলেজের এই সিস্টেমটা বদলানো উচিত। ওহ, তাহলে তুমি এবার আমাকে শিখাবে কীভাবে পড়াশোনা শেখাতে হয়? বেশ, চলো তাহলে।
জাঙ্কুকে টেনে এনে একটা ক্লাসে দাঁড় করায়। ভাইরাস গিয়ে একটা স্টুডেন্টের পাশে বসে পড়ে। নাও, এবার তুমি তাহলে আমাদের দেখাও কিভাবে পড়াশোনা করতে হয়। জাঙ্কুক কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। কী হলো, শুরু করো। জাঙ্কুক হাতে একটা চক তুলে নিয়ে বোর্ডে কিছু একটা লিখে নেয়। তারপর বলে, এর অর্থ কী সেটা 1 মিনিটের মধ্যে আমাকে বলো। প্রয়োজন পড়লে তোমরা ডিকশনারির সাহায্য নিতে পারো। কথাটা বলতে দেরি সবাই ডিকশনারি থেকে সেই ওয়ার্ডটার মিনিং বার করার কাজে লেগে পড়ে। এমনকি ভাইরাস নিজেও পাশের স্টুডেন্টটার থেকে ডিকশনারি নিয়ে সেই ওয়ার্ডের মিনিংটা খুঁজতে থাকে। 1 মিনিট সময় পার হয়ে যাওয়ার পর জাঙ্কুক বলে, এবার থামুন, সময় পার হয়ে গেছে। দেখেছেন তো, আমি বলেছিলাম না আমরা পড়াশোনার নামে কম্পিটিশন করছি শুধুমাত্র। আমরা এটা বোঝার চেষ্টাও করি না যে বোর্ডে যেটা লেখা আছে সেটা কি হতে পারে, বা আমরা কেউ এটা বলছি না এই নতুন ওয়ার্ডটা আজকে আমরা শিখতে চলেছি, বরং আমরা কম্পিটিশনে লেগে পড়েছি এই ওয়ার্ডটার মানে খোঁজার জন্য। এটাই হচ্ছে আমাদের সিস্টেম, আর এটাই আমাদের বদলানো উচিত। সেসব তো বুঝলাম, ওই ওয়ার্ডটার মিনিংটা কি? অ্যাকচুয়ালি এই ওয়ার্ডের কোনো মিনিংই হয় না, এটা তো শুধু আমার 2 বন্ধুর নাম বলে ওয়ার্ডের মধ্যে সেই বন্ধুদের নামটা সে ইন্ডিকেট করে, যেখানে জেহব আর সুগার নামটা ওঠে। এভাবে আর যাই হোক, আমাদের জ্ঞান কখনো বাড়ে না, বাড়ে আমাদের প্রেশার। আমি শুধু এটাই বোঝাতে চেয়েছিলাম যে কম্পিটিশন নয়, মস্তিষ্ক দিয়ে পড়ো, বোঝার চেষ্টা করো, যেটা পড়ছো সেটাকে বোঝো, তবেই নতুন কিছু শিখতে পারবে। আর স্যার, ইঞ্জিনিয়ারিং আপনাকে শেখানোর ক্ষমতা আমার নেই, ওটা আপনি আমার থেকে ভালোই পারেন। কথাটা বলে সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু কথাটা ভাইরাসের ইগোতে গিয়ে লাগে, আর সে সুগার জেওপের বাড়িতে একটা চিঠি পাঠায়, যাতে জাঙ্কুকের থেকে তাদের ছেলেদের তারা সরিয়ে রাখে। এই চিঠি পাওয়ার পরেই 2 পক্ষের গার্জিয়ানরাই তাদেরকে ডেকে পাঠায়, সাথে জাঙ্কুককেও। তারা প্রথমে সুগার বাড়িতে যায়। সুগার বাবা ঠান্ডা মাথায় জাঙ্কুককে অপমান করতে থাকে, কিন্তু জাঙ্কুক কিছু বলে না। জাঙ্কুক সেখানে দেয়ালে টানানো ছবিগুলো দেখে। আচ্ছা, ওকে ইঞ্জিনিয়ারিংয়ে কেন দিলেন? ও এত সুন্দর ছবি তোলে, ওকে ফটোগ্রাফিতে দিলেন না কেন? ব্যাস, অনেক বলেছ, তোমাকে কিছু বলতে আমি বলিনি, আমার ছেলের থেকে দূরেই থাকো বলে তিনি সেখান থেকে চলে যায়। সুগারাও সেখান থেকে বেরিয়ে আসে। তারপর তারা যায় জেহপের বাড়িতে, কিন্তু সেখানে গিয়ে তো সে দেখতে পায় এটা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুভি। বাবা অসুস্থ, ছোট বোন অবিবাহিত, মা সারাদিন পরিশ্রম করে, প্রচণ্ড দরিদ্র একটা পরিবার। তার মা জেহবকে বলতে শুরু করে, জানিস ভেন্ডির কত দাম বেড়ে গেছে, সব জিনিসপত্রের দাম বাড়ছে, তুই যদি ঠিকমতো পড়াশোনা না করিস, ভালো চাকরি বাকরি না পাস, চলবে কিভাবে? তিনি ওদের 3 জনকেই খেতে দেন, তারা চুপচাপ খাচ্ছে। এদিকে জেহপের এই কথাগুলো যেন একটু অস্বস্তিকর ঠেকছে, তার বন্ধুদের সামনে এভাবে বলছে তার মা। ঠিক তখনই তার বাবা কেসে ওঠে আর কিছু একটা ইশারা করে। তার মা বুঝতে পারে যেই বেলনিটা দিয়ে সে রুটি বেলছিল, সেই বেলনিটা দিয়েই তার বাবার বুকে চুলকে দেয়, আর তারপর সেটা দিয়ে আবার বেলতে শুরু করে। আর যেখানে তার বাবার বুকের কিছু চুল আটকে যায়, সেটা দেখে তাদের প্রত্যেকের খাওয়া বন্ধ হয়ে যায়। সারাটা রাস্তা তারা হাসতে হাসতে আসতে থাকে, জেহবকে খজাতে থাকে। হ্যাঁ, ভেন্ডি 400 টাকা, আটা 250 টাকা, 4 শাটা, তোরা হাসছিস, মজা করছিস, আমার পরিবারের কথাটা একবার ভেবে দেখেছিস? দেখেছি তো, খুজলি বলার রুটি খাওয়ায় তোর পরিবার। এভাবে মজা করিস না, তুই জানিস না আমার মা কতটা পরিশ্রমের মধ্যে দিয়ে দিনটা কাটায়। আমি যদি ভালো পড়াশোনা না করে একটা চাকরি বাকরি না পাই, তাহলে আমার পরিবারটা ভেসে যাবে। সে নয় বুঝলাম, কিন্তু এখন আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, কি করা যায়? বলতে বলতেই তারা সামনে দেখে একটা বিয়ে বাড়ি। জাঙ্কুক প্ল্যান করে ফেলে, তারা বরযাত্রীর মতো সেজে মাথায় পাগড়ি টাগড়ি বেঁধে সেখানে ঢুকে পড়ে আর খাবার নিয়ে খেতে শুরু করে। জাঙ্কুক খেতেই যাবে, তখনই খেয়াল করে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আর তার সামনে একটা ছেলে বলছে, এটা কি ঘড়ি পড়েছ? হ্যাঁ, আমার একটা স্ট্যাটাস আছে, লোকে দেখে কি বলবে? আমার বউ 200 টাকা দামের একটা ঘড়ি পরে রয়েছে। জাঙ্কুক তার সামনে এগিয়ে আসে, ততক্ষণে লোকটা সেই মেয়েটার কাছ থেকে চলে গেছে। জাঙ্কুক তার সামনে এসে বলে, ওই গাধাটাকে ভুলেও বিয়ে করো না, সারাটা জীবন তোমাকে টাকার খোঁটা দিয়েই কাটিয়ে দেবে। বিশ্বাস হচ্ছে না? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। তুমি কি ওই ওর জুতোর দামটা জানো? জানো না, আমি তোমাকে জানিয়ে দিচ্ছি জুতোর দামটা কত বলে পাশে একটা ওয়েটারের থেকে চাটনির একটা বাটি সে তুলে নেয়।
আর আস্তে আস্তে গিয়ে তার সেই জুতোর মধ্যে ফেলে চুপচাপ সেখান থেকে বেরিয়ে আসে। আর সেই লোকটি চিল্লাতে শুরু করে, হেই, এটা কি করলে? আমার $300 জুতো তোমরা নষ্ট করে দিলে, চোখে দেখতে পারো না? কিনে দেওয়ার অকাত আছে? দেখেছেন, আমি বলেছিলাম না এই জুতোর দাম $300। এবার ভেবে দেখুন আপনি একে বিয়ে করবেন কি না। এরপর আবার তারা খাবার নিয়ে খেতে শুরু করে। মেয়েটা তার বাবার কাছে আসে। আচ্ছা বাবা, ওদেরকে চেনো? ওরা কি বরযাত্রীর লোক নাকি আমাদের কোনো আত্মীয়? কথাটা বলতেই তার বাবা যখনই পেছন ঘুরে তাকায় তখনই দেখা যায় তার বাবা আর কেউ না, আমাদের ভাইরাস মানে কিম নামজুন। সে ওদের তিনজনকে দেখেই চিনতে পারে। মেয়েটি আবার জাংকুকের কাছে যায়। আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। কিন্তু কিন্তু আমার বাবা মানতেই চাইছে না। আমার বাবাকে একটু প্লিজ বুঝিয়ে বলবেন? হ্যাঁ হ্যাঁ, ডাকুন না আপনার বাবাকে। হ্যাঁ, ওই তো আমার বাবা। কথাটা বলতেই তিনজনের পেছন ফিরে তাকিয়েই অবাক হয়ে যায়, কারণ তাদের সামনে তাদের প্রিন্সিপাল দাঁড়িয়ে আছে। তখন জাংকুক আর কী বলবে, সে বলে, স্যার স্যার আসলে বিয়ে বাড়িতে থাকা সমস্ত গাড়ির ব্যাটারি দিয়ে একটা জিনিস তৈরি করতে চলেছি, সেটার জন্য এখানে এসেছিলাম বলে একটা কাগজ বার করে। সঙ্গে সঙ্গে সেই মেয়েটি মানে তেইয়ং সেই কাগজটা কেড়ে নেয়। তারা আর কি বলবে, আর কিছুই বলতে পারে না, সেখান থেকে চুপচাপ বেরিয়ে আসে। পরের দিন ভাইরাস জেহোপা সুগাকে ডেকে পাঠায়। ভাইরাস বলে, এখনও সময় আছে, ওর থেকে দূরে থাকো, বলে তোমাদের ভবিষ্যৎ কি হবে সেটা কিন্তু আমার জানা নেই, বলে আরও কিছু কথা তাদেরকে শুনিয়ে দেয়। এদিকে জেহোপ ঠিক করে যে না, সে আর কিছুতেই জাংকুকের সাথে কথা বলবে না, তাকে তার পরিবারের জন্য পাশ করতেই হবে। সে সমস্ত ব্যাগপত্র গুছিয়ে জ্যাকসনের রুমে চলে যায়। এদিকে জ্যাকসনের একটা খুব ভালো অভ্যাস আছে, বন্ধ ঘরের মধ্যে বায়ু দূষণ করার। জেহোপ জাংকুককে এড়িয়ে চলতে থাকে। এর মধ্যে স্কুলে শিক্ষক দিবসের অনুষ্ঠান পালন করার জন্য স্টুডেন্টরা উদ্যোগ নেয়। সেখানে জ্যাকসন কিছু ভাষণ দেবে, তাই সে লাইব্রেরিয়ানের কাছে গিয়ে সেই ব্যাপারে আলোচনা করছিল। ঠিক তখনই সুগা আর জাংকুক মিলে চালাকি করে দুজনকেই দুদিকে পাঠিয়ে দেয়। আর লাইব্রেরিয়ান যেই বক্তব্যগুলো তৈরি করেছিল বলার জন্য টিচার্সের উদ্দেশ্যে, সেগুলো সব কিছু চেঞ্জ করে দেয় আর এনে সেটা জ্যাকসনের হাতে দিয়ে দেয়। টিচার্স ডে রাতে জ্যাকসন ওঠে বক্তৃতা দেওয়ার জন্য। সেখানে আরও মাননীয় কিছু মানুষজন ছিলেন। জ্যাকসন তো কিছুই বোঝেনি, হিন্দি তো সে বলতেও পারে না, সে তো শুধু মুখস্থ করেছে। এই ডায়লগগুলো সবই সংস্কৃত লেখা ছিল, তাই জ্যাকসনের সবটাই মাথার ওপর দিয়ে গেছে। সে মুখস্থ বিদ্যার ওপর ভরসা করে বলতে শুরু করে, কিন্তু সে এই বক্তব্যের আসল ওয়ার্ডগুলো পাল্টে গিয়ে এমন কিছু ওয়ার্ড হয়েছিল যা ছিল প্রচণ্ড অশ্লীল, আর যেটা তারা তাদের প্রিন্সিপালের উদ্দেশ্যেই বলছিল। আর বাকিরা তো হেসেই যাচ্ছে। প্রিন্সিপাল তো প্রচণ্ড লজ্জিত বোধ করছে আশেপাশের সেই মাননীয় ব্যক্তিগুলোর দিকে তাকিয়ে। তারা তো বেশ মজা নিচ্ছে। এদিকে লাইব্রেরিয়ান তো পাগল হয়ে যাচ্ছে, সে তো এসব কিছুই লেখেনি। সে কোনো রকম এসে জ্যাকসনকে থামায় আর জ্যাকসনের গায়ে সবাই জুতো ছুঁড়ে মারতে থাকে। এতে জ্যাকসন প্রচণ্ড অপমানিত বোধ হয়। জাংকুক আসলে জেহোপকে বোঝাতে চেয়েছিল মুখস্থ বিদ্যা কখনোই আমাদের জ্ঞান বৃদ্ধি করতে পারে না। রাতে তারা তিনজনেই প্রচণ্ড ড্রিঙ্ক করে। সেখানে তখন জ্যাকসন এসে হাজির হয় আর প্রচণ্ড রাগে দুঃখে কষ্টে সে সেই তারিখটা সেখানে লিখে দেয় আর সেই কথাটা বলে যেটা প্রথমে আমি বলেছিলাম। পরদিন জাংকুক এক জায়গা থেকে আসছিল, তখনই তের সাথে তাদের দেখা হয়। তে তাকে দেখে বলে, আমার বাবার সাথে তোমার শত্রুতাটা কি? হ্যাঁ, আরে তোমার বাবার সাথে আমার কোনো শত্রুতাই নেই, এই দেখো তোমার বাবার নামে একটা ইনভার্টার বানাচ্ছি আমি, দেখো, বলে সেটা যখন দেখায় সেখানে লেখা আছে ভাইরাস ইনভার্টার। তেয়াং সেটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। সেটা দেখে জাংকুক তো হেসেই চলেছে। হ্যাঁ রে, কী করছো কি? আচ্ছা, তুমি কি এখনও তোমার সেই গাধাটার সাথে সম্পর্ক রেখেছো? ওই জন্যই তোমার মাথাটা তো গরম। কথাটা শুনে তের মাথা আরও গরম হয়ে যায়। সে জাংকুকের কলারটা চেপে ধরে। তোমার সাহস কী করে হয় ওকে নিয়ে বলার? জাংকুক তখনই তার হাতের দামি ঘড়িটা খুলে নেয় আর পিছনে তার ফিয়ন্সেকে দেখতে পায়। তার ফিয়ান্সে তার দিকেই আসছিল। সে সেখানে এসে সামনে দাঁড়াতে দাঁড়াতেই জাংকুক বলে ওঠে, আরে ভাই, উনি ওনার হাতের ঘড়িটা হারিয়ে ফেলেছে, সেটাই উনি খুঁজছেন। হোয়াট? কি বলছো কি? তুমি আমার এত দামের ঘড়িটা হারিয়ে ফেললে? তোমার কোনো আইডিয়া আছে ঘড়িটার দাম কত? 4 লাখ টাকা দাম ওই ঘড়িটার। একটা ঘড়ি তুমি সামনে রাখতে পারো না? কথাটা শুনে তের প্রচণ্ড রাগ হয়। সে ঘড়িটাকে নিয়ে তার ফিয়ন্সের হাতে দিয়ে বলে, ব্রেকআপ, তোমার সাথে আর আমার কোনো সম্পর্ক নেই, তুমি থাকো তোমার 4 লাখ টাকার ঘড়ি নিয়ে, গাধা কোথাকার।
দেখেছিলে, আমি বলেছিলাম না ওই গাধা কোনোদিন শুধরাবে না। যা শাট আপ। তখনই জাংকুকের ফোনটা বেজে ওঠে। ফোনটা ধরে সে জানতে পারে জেহপের বাবা প্রচণ্ড অসুস্থ। 1 ঘন্টা ধরে অ্যাম্বুলেন্সের জন্য ওয়েট করছে, কিন্তু অ্যাম্বুলেন্স এখনও আসেনি। জাংকুক প্রচণ্ড ঘাবড়ে যায়। সে তখন তেয়ংকে বলে, তোমার তোমার স্কুটিটা একটু পেতে পারি? স্কুটি? আমার স্কুটি আমি তোমাকে কেন দেবো? প্লিজ প্লিজ, আমার বন্ধুর বাবা খুব অসুস্থ। হোয়াট? আচ্ছা ঠিক আছে, তুমি নিয়ে যাও, আর তুমি ওকে হসপিটালে ভর্তি করার ব্যবস্থা করো। আমি ডক্টরদের বলছি, আমি ইমার্জেন্সি রেডি করছি। এরপর জাংকুক আর সুগা মিলে স্কুটি নিয়ে বেরিয়ে পড়ে। তারপর স্কুটিতে বসিয়ে তার বাবাকে এনে হসপিটালে ভর্তি করে। যে হোক সেখানে ছুটে আসে আর জাংকুকের ওপর প্রচণ্ড রেগে যায়। তোর এত সাহস কী করে হয়? তুই বাবাকে স্কুটিতে করে নিয়ে এসেছিস, যদি কিছু হয়ে যেত তখন কি হতো? ঠিক তখনই শুনতে পায় পাশ দিয়ে ডক্টর বলছে আর কিছুক্ষণ দেরি হলে ওনাকে বাঁচানো যেত না। কথাটা শুনে জেহব নিজের ভুলটা বুঝতে পারে আর জাংকুককে এসে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আই এম সরি, আমি তোকে ওভাবে বলেছি, আমার মাথা ঠিক ছিল না। আরে দূর, বন্ধুত্বের মধ্যে আবার থ্যাংক ইউ বা সরি কিসের? হ্যাঁ, তেয়ং ছিল মেডিকেলের স্টুডেন্ট। জাংকুকে এই ভালো দিকটা দেখে তেয়ংয়ের খুব ভালো লাগে, আর তারপর সমস্ত রাগ ক্ষোভ মিটিয়ে তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়। এরপর হসপিটালে তারা 3 জন রাতটা কাটিয়ে দেয়। এদিকে সকাল হয়ে গেছে, সারা রাত ঘুমায়নি বলে সকালের দিকে 3 জনেরই ঘুম লেগে এসেছে। তেয়ং এসে 3 জনকেই ডাকে। তাদের আজকে পরীক্ষা। তেয়ংয়ের স্কুটি নিয়ে তারা পরীক্ষার উদ্দেশ্যে রওনা হয়। হলে গিয়ে দেখে অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। তারা খাতা নিয়ে লিখতে শুরু করে। পরীক্ষার টাইম শেষ হয়ে যাওয়ায় স্যার খাতা চাইতে এলে বলে, স্যার আরেকটু টাইম, আমরা তো এমনিতেই অনেকটা লেট করে এসেছি। স্যার কিছু বলেন না, খাতাপত্র গোছাতে থাকেন। তাদের লেখা শেষ হতে জাংকুক খাতা জমা দিতে গেলে স্যার নিতে অস্বীকার করেন। পরীক্ষার টাইম শেষ হয়ে গেছে, তাই এখন আর কোনো খাতা জমা নেওয়া হবে না। স্যার, আপনি আমাদের চেনেন? না, চিনি না। আমাদের নাম জানেন? না, জানি না। রোল নাম্বার জানেন? না, জানি না। আচ্ছা ঠিক আছে, বলে 3 জনের পেপারগুলো নিয়ে সমস্ত পেপারের সাথে মিশিয়ে দেয়। যেহেতু স্যার তাদের নাম ধাম কিছুই জানে না, তাই স্যার তাদের খাতাগুলো আর বার করতে পারে না সেখান থেকে। বাধ্য হয়ে তাদের খাতা জমা নিতেই হয়। দেখতে দেখতে রেজাল্টের দিন চলে আসে। সবাই টেনশনে আছে। লিস্ট টানাতে সুগা গিয়ে লিস্ট চেক করে। লিস্ট চেক করে এসে সে বসে পড়ে। তার আর জেহপের নাম একেবারে শেষে। হ্যাঁ, এটা তো হওয়ারই ছিল। আর আমাদের জাংকুকের কি খবর? আচ্ছা, ফার্স্ট কে হলো? নিশ্চয়ই জ্যাকসন। না, জ্যাকসন সেকেন্ড হয়েছে। তাহলে ফার্স্ট কে হলো? জাংকুক। হোয়াট?